প্রিয় বন্ধুরা, ডক্টর ইউনূস কি এই জাতির কাছে ক্ষমা চাবেন? তাহলে কেন ক্ষমা চাইতে বললাম আমি, এখন এই বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তো আমাদের এটা বলার ক্ষমতা আছে যে উনি কি জাতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না, এটা বলার ক্ষমতা আছে, কিন্তু ওনাকে তো বাধ্য করার মতো ক্ষমতা নাই। তাহলে কেন বললাম, এখন বিস্তারিত আলোচনায় যাইতেছি। অনেক ঢাকঢোল পিটাইয়া আমাদের দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে অবস্থান করতেছেন লন্ডনে, গ্রেট ব্রিটেন লন্ডনে অবস্থান করতেছেন। এই ব্যাপারটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি বা অনেক হইচই হয়েছেন, সেখানে অনেক ধরনের ভেজাল হয়েছেন। ভেজালটার মধ্যে হলো কি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হলেও এখন লন্ডনে তো কিছু করার নাই সরকারের। তো আমাদের সরকার প্রধানকে যখন ওখানে একটা হোটেলে উঠছে, তখন দেখেছেন যে তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গায় দেখলাম ডাস্টবিন লাগিয়ে রাখছে। সেখানে আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি এবং তার প্রেস সেক্রেটারি যে শফিক, ওনার ছবি লাগে ডাস্টবিন দিয়া ভরে রাখছে। আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতীকী ছবি ড্যামি বানাইয়া সেখানে জুতাপেটা করতেছে। যাক, এগুলো হলো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ তারা ব্যাপক বিক্ষোভ করছেন, কিন্তু সেইটার পক্ষপাতিত্ব আমরা নাই, সেটার পক্ষে আমরা না। কিন্তু আমরা যেটা জেনেছি, যেটা ঘোষণা দিয়ে সরকার গেছিল ওখানে, যে ব্রিটেনের রাজা স্টার তার সাথে দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উনি লন্ডনে আছে না নাই ব্রিটেনে, সেটাও জানে না। আমাদের প্রেস সেক্রেটারি যিনি শফিক সাহেব বললেন যে উনি গেছে কানাডা, কিন্তু আসলে উনি ব্রিটেনেই আছেন। কিন্তু উনি বলেছেন যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না। এই গেল একটা। নাম্বার 2, উনি যে পুরস্কারটা আনতে গেছিল ব্রিটেনের, যেটা প্রতীকী রাজা, এই রাজার কিন্তু ওই দেশে কোনো ক্ষমতা নাই। তারা কোনো সরকার পরিচালনার মধ্যে তাদের কোনো অংশগ্রহণ নাই। সেই রাজার একটা ব্যক্তিগত এনজিও থেকে একটা পুরস্কার উনি দিয়েছেন। বিশ্বের আরও অনেক লোকজনকে দিয়েছেন, তার মধ্যে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন। উনি সেই পুরস্কারটা আজকে গ্রহণ করেছেন। সেটা নিয়ে কোনো কথা নাই আমাদের। এখন কথা হলো কি, এখানে অনেক সমালোচনার ঝড় উঠছে দেখা যাইতেছে। আমরা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই পুরস্কারটা হলো একান্ত ব্যক্তিগত এবং এটা রাজার একটা ব্যক্তিগত এনজিওর পুরস্কার। অন্য কোনো দেশের সরকার প্রধান সম্ভবত ওখানে নাই, শুধু বাংলাদেশের সরকার প্রধান আছে আর কিছু অচেনা লোকজনকে দিচ্ছে। তো সেই পুরস্কার আনতে, এটা তো রাষ্ট্রীয় সফর না। এবং দেখছেন যে সেখানে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে দেশের কেউ রিসিভ করে নাই। আমাদের দেশের যে হাই কমিশনার আছেন, একজন মহিলা দেখলাম, সে আইসাইনাকে রিসিভ করছেন হিথ্রো বিমানবন্দরে, এবং আমাদের প্রেস সেক্রেটারি সাহেব নিজেই ছবি তুলছেন, কোনো সাংবাদিক ওখানে দেখি নাই। তো যাই হোক, এটা কোনো রাষ্ট্রীয় সফর না। এই জন্য অনেক সমালোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে যেহেতু এটা রাষ্ট্রীয় সফর না, তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে এত টাকা খরচ করে উনি যাবেন কেন? তো যাক, এর জন্যে আমি এই কথাটা বলি নাই। আজকের যে হেডিংটা দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জাতির কাছে ক্ষমা চাবেন, ক্ষমা চাইতে বলতেছি কেন। উনি গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা আন্তর্জাতিক মিডিয়ায়। সেই সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হয়েছে, বেশ অনেক প্রশ্ন করেছে। এখন এইটুকু ভিডিওতে তার অনেক কিছু বলতে পারবো না। তার মধ্যে একটা প্রশ্ন দেখলাম ওনাকে ছুড়ে দিলেন সাংবাদিক, যে আপনি এই যে এত সংস্কার করবেন বলতেছেন, এই সংস্কারের বিষয়টা
জনগণের কাছে ছেড়ে দেন না কেন বা জনগণের কাছে যান না কেন? প্রশ্নটা এইরকম এক। দ্বিতীয়ত আপনি এইভাবে ধরতে পারেন প্রশ্নটা যে এই সংস্কারটা তো জনগণের ভোটে হইতে পারে বা ভোটে নির্বাচিত হয়ে যারা আসবে তারা করতে পারে। উনি এই প্রশ্নের উত্তরে বলেছেন যে আমাদের দেশের মানুষ ভোট আসলে, নির্বাচন আসলে আমাদের দেশের মানুষ বলে তুমি টাকা কত দিবা দাও, তোমাকে আমি ভোট দেব। অর্থাৎ আমাদের দেশে আদৌ কোনো ভোট হয় না, নামে মাত্র ভোট হয়, কিন্তু আমাদের দেশের মানুষ টাকা নিয়ে ভোট হয়। উনি কিন্তু এ কথাটা বলেন নাই যে আমাদের দেশের কিছু লোক টাকার বিনিময়ে ভোট দেয়। উনি ডাইরেক্ট বলছে যে আমাদের দেশের মানুষ ভোট আসলে বলে তুমি কত টাকা দিবা দাও, তোমাকে আমি ভোটটা দিব। এই যে কথাটা উনি বললেন, এখন বিষয়টা হলো উনি আমাদের দেশের সরকার প্রধান, বাংলাদেশের 18 কোটি মানুষের উনি এখন অভিভাবক। উনি আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেছেন একদিক দিয়ে, আর এক দিক দিয়ে উনি আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন মানুষ, নোবেল লরিয়েট। উনি আন্তর্জাতিক মিডিয়ায় আমাদের বাংলাদেশের জনগণকে এইভাবে কিভাবে উপস্থাপন করে যে আমরা বাংলাদেশের মানুষ এত চরিত্রহীন, আমরা এত খারাপ যে ভোট আসলে পরে আমরা বলি যে তুমি টাকা দাও, তোমাকে আমি ভোট দিব, কত টাকা দিবা দাও আমাকে, তোমাকে আমি ভোট দিব। এটা তো এই বাংলাদেশের 18 কোটি মানুষকে একেবারে আন্তর্জাতিক বিশ্বে, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক বিশ্বের মানুষের কাছে একেবারে আন্ডার এস্টিমেট করলে, লজ্জিত করলো বাংলাদেশের মানুষকে। আমি তো ভোট দেই না টাকা নিয়ে, দেই, আপনি দেন, কে তাই বলেন? এবার আরও একটু কথা বলি, উনি যদি এটাই মনে করে যে বাংলাদেশের মানুষের ভোট টাকা হলেই কিনা যায়, তাহলে ওনার সমস্যা কী? ওনার তো টাকার কোনো অভাব নাই। উনি নির্বাচন দিক, ওনার এনসিপি পার্টি আছে, উনি 300 আসনই টাকা দিয়ে জনগণের ভোট কিনে নিয়ে উনি তো সংসদে চলে যাক, তারপরে সংস্কার যা খুশি তাই করতে পারবে। 300 না নিয়ে 200 নিক, 200 নিলেই তো হবে, 200 আসন কিনে নিক। উনি 2007 সালে একবার রাজনৈতিক দল গঠন করছিল। তো টাকা দিলেই যদি রাজনৈতিক দল গঠন করা যায়, আর টাকা হলেই যদি ভোট কিনে নেওয়া যায় দেশের, তাহলে উনি নিচ্ছেন না কেন? হয়তো বলতে পারেন যে উনি ন্যায় নীতিপরায়ণ লোক, উনি টাকা দিয়ে ভোট নিবে না। ঠিক আছে, আমি ধরলাম। এবার আসেন, তাহলে এই যে আওয়ামী লীগ ভোট চোর উপাধিটা পাইল, আমরা বামপন্থীরা প্রতি বছর কিন্তু ভোট ডাকাত দিবস পালন করি, ভোট চোর দিবস পালন করি, এটা আপনারা দেখছেন। তাহলে আওয়ামী লীগের তো টাকা কম ছিল না, তাহলে ওনারা কেন? আওয়ামী লীগের কি টাকা কম ছিল? প্রচুর 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 টাকা তাদের। তাহলে তারা 2014-তে কীভাবে নির্বাচন করছেন দেখছেন। 2018-তে দিনের ভোট ওনাদের রাইতে করতে হলো কেন? যে ভোট চোর উপাধি নিতে গেল কেন? ওনারা তো টাকা দিয়ে সব ভোট কিনে নিতে পারত। তো ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলতেছে যে আমাদের দেশের মানুষ ভোট আসলেই বলে যে টাকা দাও, তোমাকে আমি ভোট দেব, এই কথাটা সর্বব মিথ্যা। হ্যাঁ, ভোট, বেশি শক্তি, অর্থ ভোটকে প্রভাবিত করে, এটা ঠিক আছে, প্রভাবিত করে। আবার এমন হতে পারে কিছু গরিব মানুষ আছে, যারা বস্তির মানুষ, গরিব মানুষ, তাদেরকে হয়তো কিছু টাকা দিয়া ভোট কেনার চেষ্টা করা হয়, গরিব মানুষ যারা। কিন্তু এটাও কিন্তু ঠিক যে আপনার কাছ থেকে টাকা নিছে একজন বস্তিবাসী, 500 বা 1000 দিচ্ছেন আপনি একজনকে, তাই বলে যে ভোটটা আপনাকেই দিছে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কাজে টাকা দিয়ে ভোট কিনা এত সহজ বিষয় না। আমরা দেখেছি একজন চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের, সে এরকম হিসাব করে টাকা ছিটেইছিল যে এত কোটি টাকা দিলে এতটি ভোট হইলে হয়ে যাচ্ছে। ভোট শেষ, দেখি উনি টান টান হয়ে পড়ে রয়েছে রাস্তায় ধারে,
শুয়ে রয়েছে আর সবাই মাথায় পানি ঢালতেছে, টাকাও শেষ, ভোটও শেষ। কিন্তু উনি তো টাকা দিয়েছিল হিসাব করে, মাথা গুনে ভোট, যতজনকে টাকা দিছে তার যদি ও 50% ভোট পায় তাহলে ও চেয়ারম্যান। এত সহজ না যে টাকা দিলেই ভোট পাওয়া যায়। আমি যখন 2020 সালে মেয়র নির্বাচন করি এই ঢাকা দক্ষিণে, তাপস দাঁড়াইছিল, তারপরে যে ইশরাক দাঁড়াইছিল, আমি মাছ প্রতীক নিয়ে দাঁড়াইছিলাম। একজন আমার ক্যাম্পেইন করছে, পুরো টাইম আমার সাথে থাকছে, ভোটের পরে তাকে জিজ্ঞেস করছে, মানে ফুল টাইম আমার ক্যাম্পেইন করছে, প্রচার করছে যাতে আমি পাস করি বা ভোটের পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমার ভোটটা দিছিলা তো আমাকে? ও সত্য কথা বলছে যে ভোটটা আমি নৌকায় দিছি, আপনাকে দেই নাই। কি বুঝলেন? তাহলে এদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত বছর? 55-57 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ দল। এই 57 বছর ধরে এই আওয়ামী লীগ রাজনীতি করতে 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 এদেশে একটা বিশাল গোষ্ঠী যারা আওয়ামী লীগের মতাদর্শ তারা ধারণ করে। জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? দেশ স্বাধীনের আরও আগে। তাহলে এই যে জামায়াত 60 বছর হইলে প্রতিষ্ঠা হয়েছে, এই 60 বছর ধরে তারা তাদের মতাদর্শ প্রচার করতে 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 এখন সারা দেশে তাদের মতাদর্শে বিশ্বাসীরা জামাত করে। বিএনপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কত বছর হয়েছে? আপনি 80 ধরেন না, তাও তো 20 আর 25, 45, 47 বছর হয়ে গেল বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। তারা এই 45, 47 বছর ধরে তাদের মতাদর্শ প্রচার করতে 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 দেশব্যাপী তাদের একটা মতাদর্শের লোক সৃষ্টি হয়েছে। কথাটা বুঝেন? আপনি যত টাকাই দেন আপনি জামাতের ভোট কিনতে পারবেন না। তারা এই আদর্শ লালন করে, এই আদর্শের জন্য তারা মারামারি করে, জীবন দেয়, জেল খাটে। আপনি বিএনপির ভোট টাকা দিলেই কিনতে পারবেন না। তারা এই বিএনপির জন্য জেল খাটে, জীবন দেয়, রক্ত দেয়। তাদের ভোট আপনি কিনবেন কীভাবে? কিনতে পারবেন না। আওয়ামী লীগের ভোট আপনি কিনতে পারবেন না। তারা তাদের মতাদর্শ জন্য তারা দেখতেছেন না লড়াই সংগ্রাম, জেল জুলুম হুলিয়া স্বীকার করে তারা। বামপন্থীদের ভোট যাই আছে কিনতে পারবেন? তারা তাদের মতাদর্শ লালন করে। এই আমি সবগুলো দলের কথাই বললাম। তাহলে এই জাতীয় পার্টি শেষ হয়ে গেছে, তারপরও যারা আছে তারা ভোট পায় না? ভোট পায়। তাদের টাকা দেওয়া লাগে না, ভোট পায়। তারা তাদের আদর্শ এরশাদের আদর্শ লালন করে। এখন এই যে বাংলাদেশের টোটাল ভোটারের এই যে সব দলের ভোটগুলো দেখলেন, এগুলো আপনি কিনতে পারবেন না যত টাকাই দেন আপনি। আপনার গ্রামীণ ব্যাংকের সব টাকা দিয়ে দিলেও কিনতে পারবেন না। এবার আসেন নিরপেক্ষ ভোট। কিছু নিরপেক্ষ ভোট আছে, তারা পারিপার্শ্বিক সব অবস্থা দেখা সামান্য কিছু নিরপেক্ষ ভোট যারা আছে তারা ভোটের আগে সিদ্ধান্ত নাই যে এই দিকে যাব না এই দিকে যাব, তাদেরকেও আপনি কিনতে পারবেন না। আপনি যাদের ভোট কেনার কথা বলতেছেন, যারা খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, বস্তিবাসী, শ্রমিক, লেবার, ভিক্ষুক, এই জাতীয় ভোটগুলোকে টার্গেট করে। আমি বলছি না যে টাকার খেলা চলে না। পেশি শক্তি, কালো টাকা নির্বাচনকে প্রভাবিত করে, এটা সত্য। তবে এই সব বস্তিবাসী কি শ্রমিক, এই খেটে খাওয়া মানুষগুলোকে টার্গেট করিয়া জানি কিছু টাকা বিতরণ করা হয়, কিন্তু এই পার্সেন্টেজ কতটুকু? এই পার্সেন্টেজটা খুবই কম। আর এই কয়জনের টাকা নেওয়ার পরেও যে তারা আপনাকে ভোট দিচ্ছে এটাও আপনি নিশ্চিত বলতে পারবেন না। তাদেরও একটা আদর্শ থাকতে পারে এবং আছে, এরকম বহুত আমরা জানি, কারণ আমরা রাজনীতি করি, নির্বাচন করি। আমি 2বার এমপি ইলেকশন করছি, 1বার মেয়র নির্বাচন করেছি। কাজে নির্বাচনের খবর আপনি ডক্টর ইউনূস আমার চাইতে বেশি জানতে পারবেন না, কারণ আমরা ফিল্ডে কাজ করি। 30-35 বছর ধরে রাজনীতি করি, জনগণের সাথে কাজ করি। 2বার এমপি ইলেকশন করেছি, 1বার মেয়র নির্বাচন করেছি। কাজে নির্বাচনের ভিতরের খবর আপনি ওই এনজিও ব্যবসা করে আর দেশ বিদেশ ঘুরে নোবেল নিয়ে আপনি কিছুই জানেন না।
কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার এই কথা অত্যন্ত অপমানিত বোধ করতেছি, এবং আমি মনে করি যে আপনার ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। কারণ আপনি যে শপথ নিয়ে এই ক্ষমতায় আছেন, আপনি এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন, 18 কোটি মানুষের অভিভাবক। আপনি 18 কোটি মানুষকেই বেইজ্জতি করছেন। বাংলাদেশে বলতেন সেও এক কথা, আপনি একেবারে লন্ডনে যাইয়া সাংবাদিককে বলছেন যে আমাদের দেশে ভোট আসলে ভোটাররা বলে কি, কত টাকা দিবা দাও, তোমাকে ভোট দিব। আমি মনে করি আমরা ব্যথিত, আপনার কথাই দুঃখিত, এবং আমার মতো এদেশের নাগরিক যারা যাদের আত্মমর্যাদা আছে, তারা সবাই মনে কষ্ট পাইছে এবং দুঃখিত। এবং দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে আপনি যেভাবে পরিচয় করে দিলেন, এটা একেবারে লজ্জা। তা আমি মনে করি এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, ভেবে দেখবেন, এবং সম্ভব হলে আপনি দুঃখ প্রকাশ করেন, নাহলে জাতির কাছে ক্ষমা চান। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন, যাতে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত চলে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।